বিসমিল্লাহির রহমানির রহিম। দিরাই ছাত্র কল্যাণ পরিষদ সিলেট কর্তৃক আমাদের নিয়মিত ফেসবুক লাইভের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আজকের লাইভটি বিলম্বিত হওয়ার জন্য। আমরা এই করোনা পরিস্থিতি নিয়ে এবং কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই লাইভ প্রোগ্রামটি সাজিয়ে থাকি। তারই প্রেক্ষিতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সিলেটের দিরাইয়েরই কৃতি সন্তান, আমাদের এমসি কলেজের স্বনামধন্য দুজন শিক্ষক। আমি প্রথমেই ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন বাবু প্রবীর রায়, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, এমসি কলেজ। আমাদের সাথে আরো আছেন শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, এমসি কলেজ সিলেট। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি বর্তমান বৈশ্বিক বিপর্যয় এবং সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষাবিদ ভাবনা। প্রথমে আমি আমাদের আজকের দুজন অতিথিকে স্বাগত জানাবো। প্রথমে আমি প্রবীর রয় স্যারের কাছে আসতে চাই। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি এখন শেখ মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে আসতে চাই। স্যারের শারীরিক অবস্থা কেমন আছে? সজল ভালো। দিরাই ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই আয়োজন আমার কাছে মনে হচ্ছে চমৎকার। এজন্য তোমাদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ স্যার, আপনাদেরকে আসলে আমরা পেয়ে খুবই আনন্দিত। আমরা আজকে হয়তোবা অনেক কিছু জানতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো আপনাদের কাছ থেকে, এই আশাই করছি আমরা। প্রথমেই আমি প্রবীর রয় স্যারের কাছে যেতে চাই। স্যার যদি আমাদেরকে বর্তমান স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা একটু বলেন। আমরা জানি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ আছে, তো এই পরিস্থিতিতে আসলে আপনারা অনলাইন ভিত্তিক কোনো কার্যক্রম পরিচালনা করছেন কিনা, এগুলো যদি আমাকে একটু বলেন। ধন্যবাদ সজল। সেই সাথে আমি ধন্যবাদ জানাই ছাত্র কল্যাণ পরিষদকে তাদের এই উদ্যোগ নেওয়ার জন্য। খুব বড় আকারে না হলেও ছোট্ট আকারে হয়তো তোমাদের এই অনুষ্ঠানটি অনেকের মধ্যে সঠিক মেসেজটুকু পৌঁছে দিতে পারবে। পাশাপাশি আমাদের এলাকার যে কোমলমতি ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছেও একটি বার্তা পৌঁছবে যে আমরা কি করছি না করছি বা তাদের করণীয় কি। আমি প্রথমেই একটু সংশোধন করে নিচ্ছি। আমি প্রবীর রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, এমসি কলেজ সিলেট। এই করোনাকালীন পরিস্থিতিতে আসলে এই যে বৈশ্বিক মহামারী, এখানে বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রই এই অবস্থাকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর আমাদের মতো উন্নয়নশীল দেশ সেটি তো অবশ্যই একটু ভোগান্তির শিকার হবে। তো যাই হোক, গত মার্চ মাসের 18 তারিখে যখন শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেয়, তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা চলতেছিল। যাই হোক, এর দুদিন পরই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত রেখেছে। সেজন্য গোটা দেশের, এমনকি গোটা পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় কিন্তু এখন একটা হুমকির সম্মুখীন। আমরা আগে আমাদের যানবাহনের নিরাপত্তা নিব, তারপর শিক্ষায় মনোনিবেশ করব। আমরা ভেবেছিলাম যে এটি হয়তো 18 থেকে 30 তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই মহামারী প্রলম্বিত হয় এখন আমাদেরকে শিক্ষা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা কার্যক্রমকে একেবারে বিচ্ছিন্ন না করে, নিরবিচ্ছিন্ন রাখা যাবে না, কিন্তু একেবারেই বিচ্ছিন্ন না রেখে আমরা কিভাবে কার্যক্রমটি মোটামুটি অব্যাহত রাখতে পারি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের মুরারীচাঁদ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালেহ আবতার বিগত 10 দিন পূর্বে আমাদেরকে এ নিয়ে ভাবতে বলেন। আমরা শিক্ষক যারা রয়েছি তাদের নিজেদের মধ্যে ভিডিও কনফারেন্সিং করে আমরা নির্ধারণ করেছি যে আমরা সুইটেবল একটা
অনলাইন মিডিয়াতে কিভাবে ক্লাস নেওয়া যায়। দুটি প্রসেস ছিল। একটি ছিল যে আমরা নিজে ক্লাস তৈরি করে সেটি আপলোড দিই। পরে আমরা চিন্তা করলাম যে এটি যদি আমি দিই, ওয়ান ওয়ে প্রসেস হয়ে গেল। আমরা একটা ক্লাস তৈরি করলাম, ইউটিউবে আপলোড দিলাম বা ফেসবুক বা অন্য কোনো মিডিয়াতে আপলোড দিলাম, স্টুডেন্ট সেটি দেখলো। কিন্তু আমরা চাচ্ছিলাম যে সেটিকে কিভাবে পার্টিসিপেটরি করা যায়, মানে অংশগ্রহণমূলক করা যায়। তো তারই অংশ হিসেবে আমরা কিন্তু বিগত 1 সপ্তাহ যাবৎ মুরারিচাঁদ কলেজ দুটি বিষয়ে প্রাথমিক অবস্থায় পদার্থবিজ্ঞান এবং গণিত আমরা জুম মিটিং এর মাধ্যমে লাইভ ক্লাস দিয়ে পরিচালনা করে আসছি। যান্ত্রিক কিছু ত্রুটি রয়েছে, তারপরও কিন্তু আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। যেমন আমি প্রথম দিন আমার ক্লাসে প্রায় 69 পার্টিসিপেন্ট আমি পেয়েছিলাম এবং তারা বেশ আগ্রহী ছিল। ক্লাসটি যখন চলতেছিল, ক্লাস চলাকালীন কিন্তু নেটওয়ার্কের একটা সমস্যা ছিল, তারপরও কিন্তু আমরা কন্টিনিউ করেছি এবং তারপর আমি এই সপ্তাহে 3টি ক্লাস দিয়েছি এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে, বিশেষ করে যারা এমসি কলেজের স্টুডেন্ট অথচ গ্রামাঞ্চলে অবস্থান করতেন, সিলেট শহরে নাই তারা, তো তাদের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওগুলি, এই ক্লাসগুলি আমরা একটা ফেসবুকের মাধ্যমে লাইভে আমরা দেখাচ্ছি। আর ফেসবুক একটা আমরা কমন আইডি খুলেছি, আমাদের শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইট থেকে এই কমন আইডিটা নিয়ে সেখানে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই লিঙ্কটি পেয়ে যাবে এবং এই ভিডিওটি দেখতে পারবে। শুধু তাই নয়, আমরা আরেকটু বৃহত্তর পরিসরে বিষয়টি চিন্তা করেছি যে বিশেষত আমাদের গ্রামীণ এলাকার যে কলেজগুলি রয়েছে সেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে, বা যে আমাদের শিক্ষার্থী যারা তাদের অনেকেরই কিন্তু এই যে অনলাইন ডাটা পাওয়ার যে সুবিধাটা, সেই সুবিধাটা বিচ্ছিন্ন না, হয়তো সে অনলাইনে ওই সময় উপস্থিত থাকতে পারলো না একটা ক্লাসে। তো আমরা কমনলি যাতে এই আমাদের লেকচারগুলি সারা দেশের স্টুডেন্টই শুনতে পায় বা উপভোগ করতে পারে, সেজন্য আমরা এটি ফেসবুকে দিয়েছি এবং আমার ফেসবুকের সাথে যাদের পার্সোনাল যোগাযোগ রয়েছে তারা কিন্তু সবাই এই ভিডিওটি বা এই ক্লাসটি উপভোগ করতে পারবে। আমরা এই নিশ্চয়তা দিচ্ছি না যে এই ক্লাস থেকে আমরা সাধারণ যে ক্লাসগুলি নেই কলেজে কক্ষে গিয়ে তার মতো ফলপ্রসূ হবে সেই গ্যারান্টি আমরা দিতে পারছি না, কারণ একটা যান্ত্রিক ত্রুটি তো রয়েছেই, তারপর একটা অনুপস্থতার ব্যাপারও রয়েছে। আমরা শুধুমাত্র শুরু করেছি, তারপর আমি আশা রাখি যে এখান থেকে সামান্য হলেও শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তাদের শিক্ষা কার্যক্রমটি ব্যাহত না হয়ে তারা পড়াশোনার মধ্যেই থাকবে। এবং আরেকটি মনস্তাত্ত্বিক বিষয় হলো যে এই করোনা পরিস্থিতি নিয়ে যে স্টুডেন্টদের মধ্যে যদি ভীতি কাজ করে থাকে, সেই ভীতিটা অনেকটা কিন্তু দৈনিক, হয়তো সে 3 ঘন্টা যদি এই ক্লাসে প্রেজেন্ট থাকে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, হয়তো সে ওই 3 ঘন্টা এই পরিস্থিতির কথা ভুলে থাকে। পাশাপাশি এটা অনুযায়ী সে যখন হোমওয়ার্ক করবে তার সময়টা মোটামুটি নিরাপদে কাটবে। এইভাবে আমরা কার্যক্রম চালাচ্ছি এবং আমরা এর কার্যক্রমটিকে আরো যাতে উৎকর্ষ সাধন করা যায় সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে আমরা এই লাইভ অনুষ্ঠানে আসার পূর্বেও আমি এবং এই নজরুল স্যার আমরা কিন্তু একটা ভিডিও কনফারেন্স ছিলাম, আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে একটা কনফারেন্স চলতেছিল যে আমরা কিভাবে এটিকে আরো সাধিত করতে। এই হলো আমাদের এমসি কলেজের কার্যক্রম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আশা রাখবো যে বা যারা শুনতেছে আমাদের ছাত্রছাত্রীবৃন্দ তারা অবশ্যই এটা থেকে উপকৃত হবে এবং আমি আশা রাখি যে আপনাদের এই প্রচেষ্টা থেকে আমাদের ছাত্রছাত্রীবৃন্দ অবশ্যই উপকৃত হবে। এ পর্যায়ে আমি আমাদের নজরুল স্যারের কাছে চলে যেতে চাই। স্যার যদি আমাদেরকে এই বৈশ্বিক করোনা যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে স্যার আমাদের জনজীবনে যে প্রভাবটা পড়েছে সে বিষয়ে যদি কোনো কিছু একটু বলেন। সজল, তোমাকে ধন্যবাদ। তোমার মাধ্যমে এই আমাদের লাইভ প্রোগ্রাম যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ওই প্রবীর স্যারকে ধন্যবাদ দিতে চাচ্ছি। স্যার খুব সুন্দর করে আমাদের যে এমসি কলেজের যে ব্যবস্থাপনা, বিশেষ করে অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম, এটা খুব সুন্দরভাবে স্যার তুলে ধরেছেন। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার প্রশ্নের উত্তরে যাচ্ছি, আমি আরেকটু শেয়ার করতে যাচ্ছি, এই জন্য আমাদের শিক্ষার্থীরাও শুনলে ভালো লাগবে। যখন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে বা শিক্ষা মন্ত্রণালয় যখন হচ্ছে সবাইকে নোটিশ দিয়ে দিল
তখন থেকেই বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব জায়গায় মানে বিভিন্ন ভাবে এই অনলাইন কার্যক্রম হচ্ছে। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমি সিলেটে যে বিষয়টা লক্ষ্য করলাম, আমি শাহজালাল ইউনিভার্সিটিতে পিজিডি কোর্সে ছিলাম 2004-এ। ওই সময় আমরা অনলাইন ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং হচ্ছে পরে যখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ট্রেনিং করি, গুগল ক্লাসরুম, জুম বা বিভিন্ন বিষয়গুলা, এগুলা অনেক আগে আমাদের ধারণা ছিল, সেটা অনেক ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি নাই। কিন্তু এই লকডাউন সিচুয়েশনে আসার পরে দেখা গেল প্রতি শিক্ষার্থীরা আমরা এত সাড়া পাচ্ছি, এবং অনেক গার্জিয়ান, বিশেষ করে যারা আইটির সাথে বা অনলাইনের সাথে ওনারা অভ্যস্ত ছিলেন না, ওনারাও ফোন করে শিক্ষার্থীরা জেনে নিচ্ছেন বা অনলাইনে কানেকশন হচ্ছেন। এবং এতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভিতরে একটা গণ সচেতনতা চলে আসছে। সেই সচেতনতা অবশ্যই আমি বলবো হচ্ছে ইতিবাচক একটি দিক, যেটা হচ্ছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে ওই যে ডিস্টেন্স লার্নিং এর একটা কনসেপ্ট আছে, আমাদের বাংলাদেশের ওপেন ইউনিভার্সিটি যে কার্যক্রমটি অতীতে করেছে, ঠিক ওইটার ভিতরে অংশগ্রহণমূলক একটু কম ছিল। এটা হচ্ছে কি সরাসরি হচ্ছে কি আমরা এমসি কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে সরাসরি হচ্ছে কি অংশগ্রহণমূলক পদ্ধতিতে, এবং শিক্ষার্থীরা সে শিক্ষকের কাছে হচ্ছে কি তার প্রশ্ন সে রেজ করতে পারতেছে, ভয়েসটা রেজ করতে পারতেছে, এবং সে জানতে পারতেছে, এবং শিক্ষক সাথে সাথে রেসপন্স দিচ্ছেন। এবং আমি একটা বাস্তব একটা অভিজ্ঞতা বলি, আমার কিছু আত্মীয় স্বজন এবং কিছু শিক্ষার্থী যারা হচ্ছে আমার সাথে শেয়ার করেছে, যারা প্রথমে হচ্ছে কি ওই যে জুমে কানেক্টেড হতে পারতেছে না, কিভাবে কানেকশন পেতে হয়, কিভাবে জি। লাইভে যেতে হয়, এ ধরনের কিছু কি ছিল। অনেকে ওই যে হোয়াটসঅ্যাপ, ভাইবার বা বিভিন্ন হচ্ছে যে এই যে অনলাইনের যে মাধ্যমগুলা, যেগুলোর সাথে অভ্যস্ত ছিল না, সবাই মোটামুটি এখন অভ্যস্ত হয়ে গেছে। ইভেন আমাদের ক্লাসের যে আমরা শিডিউল দিচ্ছি, সেই শিডিউলের পরে শিক্ষার্থীরা আরো এক্সট্রা শিডিউল চায় যে স্যার এরপরে তো স্যার আরো কিছু ক্লাস যদি আমরা যদি করতে পারি। এর মানে আমার কাছে মনে হচ্ছে যে শুধু এমসি কলেজ না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা সেটা খুবই ভালো সাড়া পড়েছে। আমার বাসায় দুইজন শিক্ষার্থী আছে, আমার দুইটি মেয়ে, ওরা হচ্ছে একজন ক্লাস 3-তে, একজন হচ্ছে ক্লাস 4-এ। আমি দেখলাম ওদের মা এবং ওরা এর আগে যখন হচ্ছে অনলাইন ক্লাস শুরু হয় নাই, এর আগে মোটামুটি ওরা ফ্রি ছিল। যখন থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেল, তখন আমি দেখতে পাচ্ছি ওদের পড়াশোনার প্রতি তাগাদা একটু বেড়ে গেছে। আগে ওদেরকে বললে ওরা হোমওয়ার্ক করতো না, চিন্তা করতো বাবা এই রমজান আসুক, ঈদ আসুক, এইগুলো পরে আমরা করবো না। কিন্তু এখন দেখলাম হচ্ছে কি প্রতিদিন, আজকেও সন্ধ্যার আগে আমার মেয়ে জিজ্ঞাসা করছে যে বাবা আমার জি। ক্লাস আজকে হবে কিনা। আমি বললাম বাবা তোমার ম্যাডাম তো আজকে শুক্রবারের জন্য বন্ধ দিছে, আগামী সপ্তাহে তোমার ক্লাস হবে। আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরো অনেকগুলো ইউনিভার্সিটি, এবং আমি জানি কিছু ওই যে আমাদের দেশে সারা দেশে ডিজিটাল কন্টেন্ট তৈরির যে হাই স্কুল শিক্ষকদের যে ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিং থেকে ওই শিক্ষকরা সুন্দর উদ্যোগ নিয়ে ওনারা বিভিন্ন স্কুলে তাদের মাধ্যমে পাঠদান শুরু করেছেন, এবং শিক্ষার্থীরা ভালো সুফল পাচ্ছে। এর পাশাপাশি আমি একটা বিষয় বলতে চাই, এখানে কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের উন্নয়নশীল দেশ হিসাবে সেই চ্যালেঞ্জ আমরা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। বিশেষ করে হচ্ছে ওই যে স্মার্টফোন, আমাদের যে অনেক অভিভাবক যারা আছেন তাদের সেই সক্ষমতা বা সেই স্মার্টফোনের ডাটা এভেইলেবিলিটি, আমাদের যে মোবাইল কোম্পানিগুলো আছে না, ওরা যদি আরেকটু সাশ্রয়ী হয় বা ওরা যদি একটু এগিয়ে আসেন। আর এটা অনলাইনের যে শ্রেণী কার্যক্রম গুলা, এটা তো আসলে ওই যে বিগ ডাটা প্রসেস ম্যানেজমেন্ট লাগে, আর বিশেষ করে ওই যে ভিডিও ফাইল গুলা আপলোডিং বা এগুলা ওই কি করা, এই জন্য হচ্ছে কি ডাটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আমার কাছে মনে হচ্ছে এখন আমরা যেভাবে চলতেছে, আর একটু যদি বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন হয়ে যায়, বিশেষ করে জি। এখন যে কালবৈশাখী ঝড়ের মৌসুমে আমাদের তো বিভিন্ন সময় বিদ্যুতের কানেক্টিভিটি থাকে না, এই জন্য আমাদের কিছু শিক্ষার্থী ওরা ওই কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কানেকশন থেকে সে ওই চলে যাচ্ছে। এই ধরনের কিছু চ্যালেঞ্জ আমরা যদি মোকাবেলা করতে পারি, আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে রিমোটের শিক্ষার্থী যারা কলেজ কলেজ তো অলমোস্ট সবগুলাই হচ্ছে বন্ধ, বাসা বাড়িতে চলে গেছে, সে তার গ্রামে গিয়ে হচ্ছে কি শ্রেণীর কার্যক্রম সে চালাতে পারতেছে। আমার কাছে গত একদিন আগেও জামালগঞ্জের একজন শিক্ষার্থী, সে আমাকে অনেক বিষয় এইভাবে জানালো, আমার কাছ থেকে সে অনেক কাউন্সিলিং নিল, এবং সে বলল তার এই কার্যক্রম দেখে তার মা কিন্তু খুব খুশি। যে মা বলতেছে যে তাহলে তো তোমার তো ভালোই চলতেছে, তুমি এখন পড়াশোনা করতেছো। এটা শুধু গ্রাম না, শহরেরও সেই কার্যক্রম গুলা চলতেছে।
আর আরেকটা বিষয় সজলের এখন হচ্ছে কি, আমি তোমার প্রশ্নের যে বিষয়টা সেটা আমি একটু জি চলে স্যার। আসতেছি। এই জি যে স্যার। বৈশ্বিক মহামারী বা এটা হচ্ছে করোনা, এই করোনা অতীতের, বিশেষ করে আমাদের সময় আমরা তো কখনো দেখি নাই, অতীতের ইতিহাস কেটে দেখলাম এ ধরনের সিচুয়েশন অতীতে কখনো হয় নাই। এই সিচুয়েশন হচ্ছে আমরা যারা ফেস করতেছি, এটা অবশ্যই আমাদের মানব প্রজাতির জন্য এইটাই হচ্ছে প্রথম। এবং এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় আল্লাহ জানেন, উপরওয়ালা জানেন, বা যিনি আসমানে বসে আছেন, যিনি আমাদেরকে কন্ট্রোল করতেছেন, তিনি সেটা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু এরপরেও আমাদের কিছু কথা থেকে যায়, কথা থেকে যাচ্ছে হচ্ছে কি, এই জন্য যেহেতু আমরা মানব জাতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সেই শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের জ্ঞান বুদ্ধি সেটা একটু কাজে লাগাতে হবে। আমাদের কাজ কি, মহামারীর সময় আমাদের যে বিধি নিষেধ গুলা বলা হয়েছে, সেই বিধি নিষেধ গুলা হচ্ছে কি আমাদের মানতে হবে। কিন্তু আমরা দেখতে জি পাচ্ছি পেপার পত্রিকা বা প্রিন্ট মিডিয়া যে সমস্ত নিউজ করতেছে, এই নিউজ থেকে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আমরা ওইভাবে লকডাউন মানতেছি না। এই লকডাউনের যে এক্স্যাক্টলি। ব্যাখ্যা, এই লকডাউনের ব্যাখ্যা কিন্তু আমরা নাই। বিশেষ করে আমি দেখলাম ওই উম, বিশেষ করে পল্লী অঞ্চল, গ্রামাঞ্চল বা হাট বাজার, আমরা যারা হাট বাজারে যাই, আমি নিজেই সেই পরিস্থিতির শিকার হইলাম। আমি একটু বলি, বিশেষ করে একটা ফার্মেসি, সেখানে কিন্তু অনেকগুলা ভাইরাস থাকে, ভাইরাস ছড়ায়, কারণ ফার্মেসিতে বিভিন্ন ধরনের লোকদের আনাগোনা থাকে। আমি ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে গিয়ে দেখলাম ওইভাবে হচ্ছে কি রশি দিয়ে ব্যারিয়ার দেওয়া আছে, এরপরে লোকেরা হচ্ছে কি রশির নিচ দিয়ে হচ্ছে কি ভিতরে ঢুকে যায়। আমি দূর থেকে কথা বললাম, এরপরে দুইজন লোক হচ্ছে কি আমার গায়ের উপর দিয়ে ওইভাবে চলে যাচ্ছে। এই যে জনসচেতনতা, বিশেষ করে আমি যেটা লক্ষ্য করলাম, এইটা হচ্ছে একদম শহরে, সিলেট বিভাগীয় শহরে একটা প্রাণকেন্দ্রের একটা পয়েন্টে এই অবস্থা যদি হয়, তাহলে আমাদের ওই যে সুনামগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, দিরাই, এই সমস্ত জায়গায় যে কি হচ্ছে, এতে আমাদের একটু সচেতন হতে হবে। এবং সেই সচেতনতা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। আমি আজকের একটা ডাটা ওইভাবে যেটা পর্যালোচনা করলাম বা যে বিষয়টা দেখলাম, বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, অন্যান্য দেশগুলো ওরা যেভাবে হিমশিম খাচ্ছে, আমরা তো তাদের তুলনায় আসলে কিছুই না। ওরা জি যে স্যার। জায়গায় পারতেছে না, আমরা কিভাবে পারবো? এরপরে আমাদের সামর্থ্যের ভিত্তিতে, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে বিষয়গুলো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নিয়োজিত যে বাহিনী, ওরা যে কার্যক্রম চলে যাচ্ছে, তাদের কার্যক্রমের পাশাপাশি আমরা যদি ওদেরকে সহযোগিতা করি, সহযোগিতার অন্যতম একটি পন্থা হচ্ছে আমরা বাসা থেকে যাতে বের না হই। জি মিনিমাম ন্যূনতম প্রয়োজন ছাড়া আমরা যদি না বের হই, তাহলে এ থেকেই হচ্ছে কি আমাদের দুর্ভোগটা কমে যাবে। আমাদের প্রতিদিন যে ওই যে মৃত্যু যে আমরা সংখ্যা গণনা করি, আগে আমরা খেলা দেখতাম, খেলা দেখার সময় রান কত হয়েছে আমরা উঠে পড়ে লাগতাম, এবং হচ্ছে কি আমরা মোবাইলে মেসেজ দিয়ে এগুলা জানতাম। কিন্তু এখন হচ্ছে কি প্রতিদিন আমরা মৃত্যুর কি হচ্ছে কি আমরা রেকর্ড মৃত্যু, এই জায়গা থেকে আমরা একটু রিডিউস হবে, এবং আস্তে আস্তে আল্লাহ হয়তো আমাদেরকে পরিত্রাণ দিবেন। এই রমজান চলে আসছে, এই রমজানে আল্লাহর প্রতি আমরা এই প্রার্থনা করি, যাতে এই মহামারী থেকে আল্লাহ বিশ্ববাসী সবাইকে আমাদেরকে পরিত্রাণ দেন। জি। সজল, ধন্যবাদ তোমাকে। জি স্যার। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মতামত তুলে ধরার জন্য। আসলে স্যার, স্যারের কথার সাথে আসলে একটু সংযুক্ত করতে চাই। স্যার যেটা বললেন যে লকডাউন পরিস্থিতি আসলে আমরা অনেকেই হয়তো বা ওইভাবে মানছি না। লকডাউন বলতে যা বোঝায় আমরা আসলে ওই সেটাকে এখনো মানে আয়ত্তে নিয়ে আসতে পারি নাই। শুধু কথাই লকডাউন, কিন্তু কাজে কর্মে আসলে লকডাউনের কিছুই হয়তো বা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি প্রবীর স্যারের কাছে একটু জানতে চাবো স্যার, হুম। বর্তমানে করোনা পরিস্থিতি স্যার আমাদের বিশেষ করে দিরাইয়ের যে অবস্থা স্যার, অনেকটা উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি স্যার। অনেকে হয়তো বা এটাকে আহ, আমলে নিচ্ছেন না, যে এই করোনা পরিস্থিতি। পাশাপাশি আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু ঘরবন্দি। আবার আপনি যে অনলাইন অনলাইন ক্লাসের কথা বললেন স্যার, ভাটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি স্যার ইন্টারনেট কানেকশনটা খুবই খারাপ একটা অবস্থা। সেই হুম। পরিস্থিতিতে স্যার আসলে ছাত্রছাত্রীরা এই করোনা পরিস্থিতিতে কি করতে পারে স্যার? আপনার কি ধারণা? ধন্যবাদ সজল। আমি আগেই বলেছি যে এই বৈশ্বিক পরিস্থিতিতে আমরা আসলে এখন আনপ্রেডিক্টেবল অবস্থায় আছি। যে কার কি পরিমাণ ক্ষতি হবে সেটি এখনই কিন্তু হিসাব করা বা নির্ধারণ করা সম্ভব না। ক্ষতি হবে সেটি নিশ্চিত। যেমন আমরা যদি এই বিগত 24 ঘন্টার ডাটা একটু পর্যালোচনা করি, সারা বিশ্বে এই পর্যন্ত 27 মিলিয়ন লোক কিন্তু আক্রান্ত হয়েছে।
যার মধ্যে মৃত্যু ঘটেছে প্রায় 2 লক্ষের মতো, 1,92,000 সামথিং, এবং সুস্থ হয়ে ফিরে এসেছে 7,55,500 মতো। আমরা যদি এটিকে শতকরায় কনভার্ট করি, তাহলে আক্রান্তের 7% মৃত্যু কিন্তু ঘটেছে এবং 28% রিকভারি হয়েছে। এটি হচ্ছে সারা বিশ্বের একটি গড় হিসাব। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে প্রায় 90,000 লোক আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 50,000-এর উপরে, এবং এদের মধ্য থেকে যুক্তরাষ্ট্রে রিকভারি করেছে প্রায় 86,000। শতকরা হিসেবে যুক্তরাষ্ট্রে মৃত্যু হার 6% এবং তার রিকভারির হার 10%। আবার আমরা যদি চায়নার দিকে তাকাই, চায়নায় আক্রান্ত হয়েছে প্রায় 83,000 এবং তাদের মৃত্যুবরণ করেছে 4600 সামথিং, এবং রিকভারি হয়েছে চায়না সবচেয়ে বেশি 77,000 সামথিং। এই চায়না কিন্তু একটি মানে মডেল হতে পারে আমাদের কাছে। চায়না কিন্তু পৃথিবীতে গড় মৃত্যুর হার হচ্ছে 7%, চায়নাতে কিন্তু 6%, কিন্তু তাদের রিকভারি কিন্তু বেশ ভালো, 94%। তো এই বিশ্বের বিভিন্ন দেশের সাথে যদি আমরা তুলনাতে যাই, আমাদের বাংলাদেশে দেখা যায় যে প্রায় 4,700-র মতো আক্রান্ত। আজকে পর্যন্ত আমি যেটি দেখলাম আপডেট, 131 জন মারা গিয়েছে, অর্থাৎ আমাদের আক্রান্তের 3% মারা গিয়েছে। তো 3% মারা গিয়েছে, এটিতে আমাদের মানে পুলকিত হওয়ার কিছু নেই। আমাদের রিকভারির হার কিন্তু অত্যন্ত দুর্বল। এই পর্যন্ত রিকভারি হয়েছে মাত্র 112 জন, যেটা গণিতের হিসাবে ধরা হয় 2.3%। তাহলে এখান থেকে আমাদের যে করোনার যে ভয়াল খাবাতা, যেটা মানে নেতিবাচক যে প্রভাব বাংলাদেশের উপরে মানে বিরাজ করছে, সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। সেটা আসলে পার্সেন্টেজ নয়। আবার আমি যদি পার্সেন্টেজ দিয়ে চিন্তা করি যে মাত্র 3% মারা যাচ্ছে, তো 3% মারা যাচ্ছে, আমি যদি এটা পার্সেন্টেজ দিয়ে হিসাব করি, ধরেন 3%-এ আমার 100 জনে মারা যাবে 3 জন। তাহলে আমার ফ্যামিলিতে যদি 30 জন থাকে, তাহলে একজন মারা যাচ্ছে। তাহলে আপনি কি একজনের বিয়োগান্তক ঘটনা মেনে নিবেন? সেটি পার্সেন্টেজ দিয়ে নির্ধারণ করা যায় না। তো বাংলাদেশের যে রিকভারির হারটি কিন্তু দুর্বল, 2.3% মাত্র। এখানে কিন্তু অ্যালার্মিং একটা অবস্থায় আমরা আছি। যুক্তরাষ্ট্রে কিন্তু প্রথম দিকে এই অবস্থা ছিল না, কিন্তু খুব র্যাপিডলি সেটা ইনক্রিজ করেছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে যে আমরা যদি এখনই সাবধান না হই, তাহলে কিন্তু আমাদের সামনে, এবং শুধুমাত্র সেটি যে আমাদের শিক্ষা জীবনে প্রভাব ফেলবে তাই না, শিক্ষা আপনার তো আগে বাঁচতে হবে, তারপর শিক্ষা। আবার যে এই লকডাউন পরিস্থিতি যেটি রয়েছে, এখানে বিশ্বে কিন্তু অনেক ডিবেট চলছে যে লকডাউন থাকবে কি থাকবে না, বা লকডাউন দেওয়া উচিত হয়েছে কি উচিত হয়নি, এগুলি নিয়ে কিন্তু ডিবেট হচ্ছে, এবং ডিবেট হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এটা আনলিমিটেড টাইম লকডাউন থাকা যাবে না, একসময় লকডাউন তুলে নিতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়তেছে, হয়তো দেখা যাবে করোনা উত্তর পরিস্থিতিতে এমন অবস্থা হতে পারে যে আমার কাছে টাকা আছে কিন্তু খাদ্য নাই, আবার খাদ্য আছে কিন্তু টাকা নাই। আমি আগেই বলেছি এটি আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যাবে না আগে যে কি ঘটবে আমাদের ভাগ্যে। সেই জন্য আমি আবার যারা এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমার বিশেষ করে দিরাই এলাকাবাসী, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা পরিস্থিতি মূল্যায়ন করুন, পরিস্থিতি মূল্যায়ন করে নিজেদেরকে পরিচালিত করুন। বিশ্বে যে ডিবেটটি আমি বলেছিলাম, ডিবেটটি হলো এমন, কোনো বিশেষজ্ঞ ভাইরোলজিস্টরা বলতেছে যে লকডাউনের প্রয়োজন নেই, লকডাউন তুলে দেন, লোকজন কাজে যাক, অর্থনৈতিক অবস্থা গতিশীল থাকুক। এই করোনাতে হয়তো কিছু লোক মারা যাবে, কিন্তু যাদের প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ইমিউন সিস্টেমটা স্ট্রং রয়েছে, তারা বেঁচে থাকবে। এমনিতে আমরা যদি লকডাউন না তুলি, তাহলে দেখা যাচ্ছে এটি প্রলম্বিত হচ্ছে, আমাকে ঘরে রাখছেন, আমাকে ভাইরাস ধরতেছে না, কিন্তু বাইরে যারা আছে, যারা আক্রান্ত আছে, তার সংস্পর্শে গেলে আমাকে ধরছে, যে আমি আরেকজনের কাছে সেটি ছড়াচ্ছি, এভাবে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। আমি নিজেই জানি না আমি ঘরে, তারপর আমি জানি না যে আমি এই করোনা ক্যারি করতেছি কিনা, বহন করতেছি কিনা। হয়তো আমরা লোকবাসী বসে কথা বলতেছি, দেখলাম যে তুমি ভালো আছো, আমি ভালো আছি, কিন্তু আমরা কেউই জানি না যে আমার করোনা পজিটিভ তুমি নাকি করোনা পজিটিভ আমি।
যার জন্য এটি প্রলম্বিত হচ্ছে। এটি হচ্ছে বিশ্বের কিছু ভাইরোলজিস্টের মতামত যে লকডাউন যদি তুলে দেওয়া হয়, এই যে যার ইমিউন সিস্টেম ভালো থাকবে সে সার্ভাইভ করবে, আর যার ভালো থাকবে না তাদের মৃত্যু মেনে নিতে হবে। এখন এই মৃত্যুকে আমরা আমন্ত্রণ জানাতেও কিন্তু মানে এমন ধরনের অবস্থানে চলে যেতে যাচ্ছি যে আমার পেটে যদি খাবার না থাকে তাহলে আমাকে বাইরে যেতেই হবে। করোনাতে হয়তো আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ ভুগে মারা যাব, কিন্তু ক্ষুধার কষ্ট 1 দিন 2 দিনের বেশি মেনে নেওয়া যাবে না। এই সব ধরনের বাস্তবতাই কিন্তু রয়েছে। বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে তার যে নাগরিকের খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য। আমি যেটি আপডেট দেখলাম যে প্রায় 61 লক্ষ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, এবং এতে প্রায় 3.5 কোটি লোকের খাবার এই পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, এবং সরকার তার কার্যক্রম অব্যাহত রাখছে। আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে যে এই বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে আপনাদের খাদ্য নিয়ে ভাবতে হবে না, খাদ্যের নিরাপত্তা আমি দেব, কিন্তু লোকজনকে বোঝানো যাচ্ছে না। এই খাদ্য নিরাপত্তা প্রধানমন্ত্রী দিবেন এই ঘোষণার পরও কিন্তু লোকজনের মনে সন্দেহ যে আমরা খাদ্য নিরাপত্তা পাবো কি পাবো না। সেটি আমাদের সমাজেরই একটি অংশ যারা আসলে এই ত্রাণ সঠিকভাবে বন্টন করছেন না। আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আসলে গরিব লোক সবাই ত্রাণ পাচ্ছে না, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক, এবং উনি দুঃখ করে বলেছেন যে আমি যদি এখন আমার কাপড়ের জন্য আমার মানে এই জানাজার জন্য কাপড় কিনি, দেখা যাবে হয়তো আমার এই কাপড় দিয়ে তারা পাঞ্জাবি তৈরি করে গায়ে দিতেছে। তাদের উদ্দেশ্যে উনি বলেছেন এই যে ওনার মনোকষ্ট, এই কষ্ট লাঘবের জন্য রাজনীতিবিদদের সঠিক মেসেজটি বুঝতে হবে, আপনার গরিব লোকের পাশে দাঁড়াতে হবে। জনগণ খাবার না পেলে বেরিয়ে আসবেই। আর তুমি যেটি বলেছো যে কোমলমতি শিক্ষার্থী যারা আছে তারা আসলে বিষয়টি অনুধাবন করতে পারবে। সারা বিশ্বের একটি প্রেক্ষাপট, বাংলাদেশের একটি প্রেক্ষাপট, আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অন্য ধরনের প্রেক্ষাপট। হয়তো ঢাকাতে মৃত্যু হার বেশি, নারায়ণগঞ্জে আক্রান্ত বেশি, কিন্তু আবার দিনাজপুরে আক্রান্ত কম। মৃত্যু আমি দেখতেছি না। এই ইদানিং বোধহয় গত 2 দিন আগে বোধহয় 2 জন লোক মারা গিয়েছে। এর থেকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি অবাধ মেলামেশা করি, খেলাধুলা আমরা কিন্তু পরে করবো। কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা কষ্ট করে হলেও ঘরে থাকো, তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বইয়ে মনোযোগী হও, সময়টা কেটে যাবে। এতে দুটি লাভ হবে, তুমি করোনা ট্রান্সমিশনে অবদান রাখবা না, এবং তোমার পড়ালেখাতেও অব্যাহত থাকবে। এভাবেই কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। জি স্যার। স্যার দিলাইতে কিন্তু স্যার আমি আপনাকে জানিয়ে রাখি স্যার, মানে একজন আক্রান্ত হয়েছে গতকাল। আমরা যদি এখনই সচেতন না হই স্যার, আসলে আমাদের হ্যাঁ জি স্যার, এখন যদি সচেতন না হই তাহলে কিন্তু এটার হার আরো বাড়তে পারে। আমাদের সবার উচিত কিন্তু এখন সচেতন হওয়া। আচ্ছা, আমি একটু দর্শকদের একটু প্রশ্ন নিয়ে নিব। আমাদের নজরুল স্যারের কাছে একটা প্রশ্ন আছে। এনামুল হক লিলু উনি প্রশ্ন করেছেন, স্কুলের অনলাইন ক্লাস সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ঢালাও প্রচার করে থাকে। বাস্তবতা হচ্ছে প্রথম দিকে কিছু ক্লাস হলেও এখন প্রতিদিন পুনঃপ্রচার দেয়। জি, নজরুল স্যারের কাছে জানতে চেয়েছেন এই বিষয়ে কি বলবেন স্যার? আচ্ছা সজল, আমি এই বিষয়ে একটু উত্তর দেই। আমি এইটার যে মূল ব্যবস্থাপনায় আছে এটুআই এর কয়েকজন অফিসার যারা ওই যে শিক্ষা নিয়ে যারা কাজ করেন, এটা তাদেরই মূলত হচ্ছে কি একটা ভাবনা। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এই সংসদ টেলিভিশন বা আমাদের যে টেলিভিশন গুলা, বিশেষ করে হচ্ছে কি মাস লোকজন যে টেলিভিশন গুলা দেখে, সেই টেলিভিশনে যে শ্রেণী কার্যক্রম চলতেছে এটা হচ্ছে কি একটা রুটিন করে দেওয়া হয়েছে। সেই রুটিন অনুসারে কিন্তু এই কার্যক্রম গুলো চলতেছে। আমি একটা ক্লাসরুম হচ্ছে কি আমার মেয়েকে নিয়ে সরাসরি থাকলাম, ওই দর্শকের উদ্দেশ্যে যারা শুনতে পাচ্ছেন, এই ক্লাসরুম যে যখনই হচ্ছে কি ক্লাস শেষ হয়ে গেল মানে টিভি চলে গেল, আপনি যে ক্লাসরুম থেকে যে বঞ্চিত হয়ে গেলেন। অনেক শিক্ষার্থী থাকে হচ্ছে কি, আমাদের তো বিভিন্ন লেভেলের শিক্ষার্থী থাকে। আমি একদিন নিজেই দেখতে পেলাম, আমার মেয়ে হচ্ছে কি মোটামুটি সে ওই শিক্ষকের সাথে যেতে পারতেছে, হঠাৎ এক পর্যায়ে যাওয়ার পরে সে কিন্তু আর লিখতে পারতেছে না। কিন্তু পরে সে আবার বলতেছে যে বাবা এটা তো চলে গেল। আমি বললাম বাবা অসুবিধা নাই, তোমার এটা চলে যাক। এই যে পুনঃপ্রচার হচ্ছে কি ওই সমস্ত শিক্ষার্থীদেরই যাদের জন্য হচ্ছে কি চলে গেছে, অথবা হচ্ছে কি যে ক্লাসটি সে হচ্ছে পুরা সে আত্মস্থ করতে পারছে, তার জন্য হচ্ছে কিন্তু আবার পুনঃপ্রচারটা হচ্ছে প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের বর্তমান যে বাস্তবতা,
এবং হচ্ছে কি আমাদের সক্ষমতা বা আমাদের ফিজিবিলিটি স্টাডি ওইভাবে যদি আমরা চিন্তা করি, এটা একটা হচ্ছে ইনিশিয়েটিভ, আমি বলবো হচ্ছে কি এটা হচ্ছে খুবই ভালো উদ্যোগ। এইটার সাথে আমরা এখন যদি কোঅপ করতে পারি, আমাদের শিক্ষার্থীদের জন্য মঙ্গল, আমাদের গার্জিয়ানদের জন্য মঙ্গল। এক্ষেত্রে আমার আরেকটি পরামর্শ হচ্ছে, বর্তমান এই বাস্তবতায় আমাদের দেশের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক, আমি দেখলাম ওই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ইউটিউবে হচ্ছে কি প্রত্যেকেই থাকেন, এবং এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলা কিন্তু পরবর্তীতে ইউটিউবেও পাওয়া যায়। এবং যে ক্লাসগুলা হচ্ছে কি শিক্ষার্থীর মিসিং হয়েছে, সেই শিক্ষার্থী ওই শিক্ষার্থী হয়তো ওই বিষয়টা বুঝবে না, অভিভাবক চাইলে ওই ইউটিউবের যে কোনো চ্যানেল থেকে সেটা রিকভারি করে সেই শিক্ষার্থীকে দিতে পারেন। এবং এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, এখানে যারা কাজ করতেছেন ওই অনলাইন ক্লাসরুমে বা যারা ক্লাসগুলো দিচ্ছেন, সেই রুটিন গুলা আরেকটু যদি বাড়ানো যায়, আমি এই জি লাইভ ক্লাসের মাধ্যমে বা লাইভ কিসের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, কর্তৃপক্ষ যদি হচ্ছে কি আরেকটু কিছু ক্লাস বাড়িয়ে দিতে পারেন, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য মঙ্গল হবে। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আমাদের যে কোমলমতি শিক্ষার্থী, বিশেষ করে ওই সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী বা চতুর্থ, পঞ্চম, এই শিক্ষার্থীদের জন্য এই যে ক্লাস দেওয়া হচ্ছে, এই ক্লাস ওরা যদি কন্টিনিউ করে ওদের সেই লেভেল অনুসারে, এটাই কিন্তু অনেক। এবং আমার কাছে মনে হচ্ছে এইটার সাথে সাথে কিন্তু অনেক শিক্ষার্থী যেতে পারবে না, কারণ একজন ম্যাডাম হচ্ছে কি যখন একটা অধ্যায়ের আমি দেখলাম 3টা অঙ্ক করালেন, 3টা অঙ্ক করার সাথে সাথে সেই শিক্ষার্থী যদি বুঝে এই পাঠের হচ্ছে কি আরো 10টা অঙ্ক সে করতে পারবে। তাহলে আমাদের অভিভাবক যদি আমরা যদি মেনে নেই যে 3টা অঙ্ক ম্যাডাম দেখাইছেন, আমি আরো 10টা অঙ্ক করে ফেলবো, তাহলে এতে কিন্তু আমাদের শিক্ষার্থীরা উপকার পাবে এবং শিক্ষা এগিয়ে যাবে। আর যেটা হচ্ছে আনপ্রিডিক্টেবল, আমি ওই যে ওই প্রবীর স্যারের সূত্র ধরে সেই বিষয়গুলো বলতে চাই। আমরা এখন যে কার্যক্রমগুলা চালাচ্ছি বা যেটা হচ্ছে সরকারের উদ্যোগে যেটা হচ্ছে, এটা অবশ্যই সাধুবাদ দিতে হবে, কারণ আমরা জানি না আমরা কোন পরিস্থিতিতে, আমরা কোন জায়গায় যাচ্ছি। এবং সবাই হচ্ছে আমরা যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশন থেকে আমাদের বের হওয়ার জন্য আমাদের স্ট্রাগল করতে হবে। এজন্য সেই উদ্যোগের সাথে আমাদের অভিযোজন করতে হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে আমি এই আহ্বানটাই জানাবো, আপনারা সেটা ওইভাবে নেন এবং স্টাডি করেন, শিক্ষার্থীদেরকে দেন। শিক্ষার্থী যদি কিছু বিষয় যদি না বুঝে, আপনি অভিভাবক হিসাবে আপনি তাকে একটু হেল্প করেন। আপনি যদি সেই বিষয়টা যদি না বুঝেন, পাশাপাশি আমরা যারা আরো অভিভাবক যারা আছি, যারা সেই বিষয়ে জানি, তাদের কাছ থেকে আপনি মতামত নেন। ধন্যবাদ সজল তোমাকে। জি স্যার, আসলে এই বিষয়ে আরেকটু বলতে হয় স্যার, মানে এই যে অনলাইন ভিত্তিক ক্লাস, এই বিষয়ে কিন্তু আমাদের আর কখনো পড়তে হয়নি, অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার প্রয়োজন হয়নি। এই প্রথমই আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাসে গেলাম, অনলাইন ভিত্তিক ক্লাসের উপর মানে সম্পূর্ণ নির্ভরশীল হতে হচ্ছে। এই জন্য হয়তোবা অনেকের মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা আশা রাখবো যে অচিরেই এই সমস্যার সমাধান হবে। আচ্ছা স্যার, আমি প্রবীর রয় স্যারের কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই। আমাদের বর্তমান যে পরিস্থিতি স্যার, আমরা অনেকেই হয়তো জানি না কবে এর থেকে পরিত্রাণ পাবো। কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে যদি ছাত্রছাত্রীরা তাদের বার্ষিক যে পরীক্ষা, সেটাতে অংশগ্রহণ যদি না করতে পারে, তাহলে মানে কি করা হবে স্যার? অটো প্রমোশনে যাবে কি, নাকি আহ, 1 বছর ড্রপ হবে? স্যারের ধন্যবাদ। মতামত জানতে চাই। এটি আসলে আমাদের মানে আমাদের জীবদ্দশায় এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা আর কখনো দেখিনি। যেমন আমার জি জি। 1974 সালের পর থেকে আমি কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখিনি। তো সেটি আসলে এখন যে অবস্থা চলছে, সেটি যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে আমাদের কি করণীয়, সেটি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আসবে এবং বিশেষজ্ঞরা সেখানে মতামত দিবেন যে কি করলে আমাদের স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা তো এমনিতেই সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত, বিশ্বের একজন নাগরিক হিসেবে আমিও ক্ষতিগ্রস্ত। অবশ্যই সে বিষয়টি সরকার মাথায় রাখবেন এবং আহ, একটা পন্থা বের করে নেবেন যে আসলে আরো দীর্ঘায়িত হলে এই পরীক্ষাগুলির ব্যাপারে কি করা যায়। কারণ আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা কিন্তু অনলাইনে পরীক্ষা শতভাগ দিতে পারবো না, কারণ জি শতভাগ শিক্ষার্থীর অনলাইন অ্যাক্সেস কিন্তু নাই, সেটি মাথায় রাখতে হবে। তো আমি অনলাইনে ক্লাস নিতে পারবো সেটি আমি আসলে দেখতে পাচ্ছি না। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে।
আমাদের আরেকজন দর্শক কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই আজকের লাইভ আয়োজকদের। আমি এমন আলোচকই চেয়েছিলাম, ওনাদের দ্বারাই যুক্তিগত আলোচনা আসবে। মোহাম্মদ নজরুল স্যারকে ও প্রবীর দাদাকে ধন্যবাদ জানাই। আমার আলোচনার বিষয় সরকার কর্তৃক যেসব ত্রাণ দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্য কোনো বাহিনীর দ্বারস্থ হলে হয় কিনা, এতে আলোচকদের মতামত জানতে চেয়েছেন। আমরা যেহেতু প্রফেসরকে এখন হারিয়ে ফেলেছি, নজরুল স্যার যদি কিছু বলেন ওনার মন্তব্য বিষয়ে। সজল, আমি আমার জি স্যার। সেই দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, ওনার প্রশ্নের যৌক্তিকতা আছে। আচ্ছা, বিশেষ জি করে আমাদের দেশের যে বাস্তবতা, আমরা ওই বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছে অনেকেই জি বিভিন্ন সেই যে ত্রাণ যে কার্যক্রম, সেই ত্রাণ কার্যক্রম আমরা যেভাবে চাচ্ছি সেটা কিন্তু ওইভাবে হচ্ছে না। তারই পাশাপাশি জি অন্য কোনো বাহিনী বলতে হচ্ছে কি, আমাদের বর্তমান যে দেশের যে অবস্থা, সেই অবস্থায় হচ্ছে কি জনপ্রতিনিধিরাই হচ্ছে কি প্রথম সারিতে, কারণ হচ্ছে কি ওনারা হচ্ছে কি জনগণের কাছে আছেন। এরপরেও সেটা ভেবে দেখা যেতে পারে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন, হাই অফিসিয়াল, ওনারা সেই বিষয়ে আসলে ভাববেন এবং এটাকে কিভাবে হচ্ছে কি আরো বেগবান করা যায়। এবং ত্রাণ কার্যক্রম বিশেষ করে এই সিচুয়েশনে হচ্ছে কি ত্রাণিতে হচ্ছে কি মূল বিষয়। কারণ ত্রাণ জি যদি না পায়, অনেক লোকেরা হচ্ছে ঘরের ভিতরে, আমরা সবাইকে বলতেছি হচ্ছে কি ঘরে বসে থাকার জন্য, কারণ ঘরে বসে থাকলে তো শুধু হবে না, তার তো খাবার দাবার দিতে হবে। সেই খাবার দাবার তাকে আমরা একদম সুষ্ঠুভাবে পৌঁছাতে হবে এবং সবাই যাতে সেই ত্রাণ পায়। এবং এই কার্যক্রমে হচ্ছে কি যারা অনিয়ম করেন বা নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে কি যারা বন্টন করেন না, তাদেরকে প্রয়োজনে অফলাইনে রেখে সুষ্ঠুভাবে সেই কার্যক্রম হচ্ছে কি আমাদের সমাধান দিতে হবে। এবং মূল জনগোষ্ঠীকে সবাই যাতে হচ্ছে কি না খেয়ে কেউ যাতে না থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। জি সজল, বোঝা গেছে কিনা বলো? জি জি স্যার, ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্য। আশা রাখি আমাদের দর্শক নিশ্চয়ই ওনার উত্তর পেয়েছেন। আমি এখন প্রবীর স্যারের কাছে একটু আসতে চাই। স্যার, আমরা দেখেছি যে আপনি বিভিন্ন হ্যাঁ, সময় আমাদের যে এই বর্তমান পরিস্থিতিতে আপনার একটা টিম গঠন করে আপনার মনে হয় একটা ব্যাচ নিয়ে আপনি কাজ করেছেন এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তো আমাদের এই বর্তমান পরিস্থিতি স্যার, আমাদের সমাজে যারা আম, স্বাবলম্বী আছেন তাদের দায়িত্ব সম্বন্ধে আপনি যদি একটু মনে করিয়ে দেন আবার। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসলে এই নজরুল স্যারও বলেছেন ত্রাণ, এই শব্দটির সাথে আসলে আমি একমত না। ত্রাণ নয়, আসলে সেটি সহায়তা। এবং এই আচ্ছা। সহায়তাটা কিন্তু আহ কালকে বা পরশুদিন যে আমার লাগবে না সেই গ্যারান্টি কিন্তু নাই, আমারও লাগতে পারে। বিশেষ করে আমরা এই এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা মধ্যবিত্ত তারা কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে। তার পেটে ক্ষুধা কিন্তু মুখে লজ্জা। ক্ষুধা রেখে সে লজ্জায় বলতে পারতেছে না যে একেবারেই কোনো কিছু নাই, সে কিন্তু হাত পাততে পারতেছে, কিন্তু মধ্যবিত্ত কারো কাছে হাত পাততে পারছে। তা আমরা সেই বিষয়টি মাথায় রেখে আমরা এমসি কলেজ থেকে 1991 সনে যারা এইচএসসি পাশ করেছি, তাদের মধ্য থেকে আমরা যোগাযোগ করে আমরা গত জানুয়ারিতে একটি পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন করি। তো সেখানে আমাদের পুনর্মিলন অনুষ্ঠানের এই যে আহ্বায়ক কমিটি ছিল, কমিটিতে আমাদের বন্ধু কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার রানা, সে এখন র্যাবের এডিজি। তো তাকে আমরা একটু কানেক্ট করলাম, কানেক্ট হওয়ার পর বললাম যে আমরা একটু অ্যাকোমোডেট হতে পারি কিনা, দেখলাম যে ভালো রেসপন্স। তো আমরা একটা পুনর্মিলন অনুষ্ঠান করলাম এবং ওইখানে আমরা মোটামুটি সবাই একমত হলাম যে আমরা আসলে সমাজের জন্য কিছু করতে চাই। তো তারই অংশ হিসেবে যখন এই পরিস্থিতি তৈরি হলো, তখন আমি আমার পক্ষ থেকে যোগাযোগ করে সবার সাথে কমিউনিকেট করে একটি ফান্ড কালেকশন করি। এবং আমাদের এই ফান্ড কালেকশনের নমুনাটা ছিল এমন যে আমরা শুধুমাত্র আমাদের এই এমসি 1991 ব্যাচের যারা, তাদের কাছ থেকে আমরা অনুদানটি নিব, বাইরে থেকে নিব না। কারণ বাইরে থেকে নিলে সেটি যে আসলে ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থাপনা করা আমাদের জন্য সহজ হবে না। এই জন্য আমরা শুধুমাত্র আমাদের বন্ধুদের ফান্ড থেকে সহায়তা করার জন্য আমরা একটি প্রস্তুতি নিয়েছিলাম। তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে এরকম মধ্যবিত্ত কিছু লোক বের করলাম। এবং এই বের করার প্রক্রিয়াটা কিন্তু খুবই কঠিন, যে আমি এমন ভাবে বের করব
যে উনি এটিকে সাহায্য হিসেবে নেবেন না, আমার সহায়তা হিসেবে নেবেন। মানে ওনাকেও এগ্রি করাতে হবে, কত কঠিন পরিস্থিতি। আমি একজন মধ্যবিত্তকে সাহায্য দিতে চাইলে সে কিন্তু নিবে না, তো তাকে ভায়া হিসেবে অন্য সোর্স থেকে আমরা মানে প্রত্যক্ষ না গিয়ে পরোক্ষভাবে তার কাছে আমরা পৌঁছেছি। এইভাবে আমরা এই পর্যন্ত আমরা 770টি পরিবারকে সহায়তা দিতে পেরেছি। তো এই সহায়তা কার্যক্রম যখন চলতেছিল তখন আমার এই স্নেহধন্য ছাত্রই বলতে পারি যে সঞ্জয় চৌধুরী, সে আমার সাথে যোগাযোগ করেছিল স্যার আপনারা দিরাইতে একটি প্রোগ্রাম রাখবেন। তখন আমি তাকে বুঝিয়েছি যে দেখো এই ফান্ডটি কিন্তু খুব বেশি বড় না, এবং এটি শুধুমাত্র আমরা যে এমসি 1991 ব্যাচের স্টুডেন্ট ছিলাম তাদের মধ্যেই সীমাবদ্ধ, এবং তাদের সবাই না, কিন্তু আমরা এখানে 50 জনের মতো সম্মিলিত হতে পেরেছিলাম। কাজে আমাদের যে ফান্ডের অবস্থা, এই দুর্বল ফান্ড দিয়ে আমি যদি দিতে যাই আসলে বেশি লোককে আমি সহায়তা দিতে পারবো না। তো ঠিক আছে, তোমার আবেদনটি আমার কাছে থাকলো, আমি চেষ্টা করবো যে যদি বড় একটি ফান্ড আমি তৈরি করতে পারি অবশ্যই সেই সহযোগিতা নিয়ে আমি দিতে যাব। আমার যেটি সমাজের যারা বিত্তশালী তাদের কাছে আবেদন থাকবে যে আপনারা এই পরিস্থিতি কি হবে না হবে আমরা কেউই কিন্তু বলতে পারি না। এখন আপনার যেহেতু সামর্থ্য রয়েছে, আপনি এই পরিস্থিতিতে, এই দুর্যোগকালীন পরিস্থিতিতে যারা সামর্থ্যবান না বা যারা অসুবিধায় আছে, যারা বেকায়দায় আছে, তাদের কাছে যান, তাদেরকে একটু সহযোগিতা দেখান, সহমর্মিতা দেখান। আপনার যে অর্থবিত্ত রয়েছে সেটি কমে যাবে না। আপনি নিজে চলতে পারতেছেন কিন্তু অন্যজন খাবার পাচ্ছে না। যে আপনার সঞ্চয় দিয়ে আপনি করবেন কি? মানুষই যদি না বাঁচে আপনি অর্থ দিয়ে কি করবেন? অর্থ তো কোনো কাজে আসবে না। যে আপনি আপনার সাধ্যমতো সবাই যার যার অবস্থান থেকে আমরা যদি সমাজের দুর্বল যারা রয়েছে অর্থনৈতিকভাবে তাদেরকে সহায়তা করি, তাহলে আমরা এই পরিস্থিতি হয়তো সামাল দিতে পারবো। অন্তত খাদ্য নিরাপত্তাটুকু আমাদের দিতেই হবে। আর যেটি নজরুল স্যার বলেছেন যে সরকারি ত্রাণ সঠিকভাবে বন্টন হয় না, সেটি একেবারে সার্বিকভাবে বলা যায় না, কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম ঘটেছে। যে ক্ষেত্রে অনিয়ম ঘটেছে সেটি আমরা অবশ্যই সরকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা জানেন যে কারা এর সাথে জড়িত। অবশ্যই তাদেরকে মানে হয় মোটিভেট করতে হবে, আর না হয় তাদেরকে কার্যক্রমের বাহিরে রেখে এমন লোককে করতে হবে যাতে সুষ্ঠুভাবে সরকারি ত্রাণ ঘরে ঘরে পৌঁছায়। এবং আমি একজন ব্যক্তি হিসাবে আমি যেটি বলবো যে আমার এই মুহূর্তে উচিত হবে যে আমার পার্শ্ববর্তী যে লোকগুলি রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া। আমি গোপনে খোঁজ খবর নিতে পারি যে কার অবস্থা কি, সে অনুযায়ী তাকে একটি সহায়তা আমি পরোক্ষভাবে করতে পারি, সে যাতে বুঝতে না পারে। হয়তো আবার পাশের ঘরে দেখা গেল একজন মধ্যবিত্ত রয়েছে, সে পরিশ্রম করত, কাজ করত, আয় রোজগার করতো, তা দিয়ে সংসার করতো, কিন্তু এখন কাজ বন্ধ, কর্মহীন মানুষ, কাজ যেহেতু বন্ধ তার অর্থের যোগান কিন্তু নেই। তাকে সহায়তাটুকু আপনি পরোক্ষভাবে কৌশলে, সে যাতে বুঝতে না পারে বা সে যাতে লজ্জাবোধ না করে, এইভাবে আপনি তাকে সহায়তা করেন। ইভেন এমনও হতে পারে যে ধরেন যে আপনার বাসায় দুজন লোক কাজ করছে, তো কাজ করলেই সে তার আত্মসম্মান নাই তা কিন্তু না, এখন তার কাজ নাই, সে হয়তো লজ্জায় আপনার কাছে সহযোগিতা নাও চাইতে পারে। তো সে চাইবে কেন? সে চাওয়ার আগেই আপনি যেহেতু তাকে আপনার বাসায় কাজ দিয়েছেন, এখন কমিউনিটি ট্রান্সমিশন যাতে না হয় তার জন্য তাকে আপনি কাজে আসতে দিচ্ছেন না, আপনি তাকে তার মাসিক বেতনটি কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন। বেতনটি থেকে তাকে কিন্তু বঞ্চিত করবেন না। সে আপনার বাসায় কাজ করছে, আপনাকে সহযোগিতা করেছে, আপনিও তার পাশে দাঁড়ান, আপনি তার খোঁজ খবর রাখেন, তাকে বলেন যে তুমি বাসায় থাকো, তোমার কাজে আসার দরকার নাই, তোমার বেতনটা মাসের শেষে আমি পৌঁছে দিব। এই উদারতাটুকু যখন আমরা দেখাই, তা না হলে কিন্তু মানবতা ভুলণ্ঠিত হবে। মানুষ যদি খাবার না পেয়ে মারা যায়, এই লজ্জা আমি আপনি কোথাও রাখতে পারবো না। খাবারের অভাবে লোকজন মারা যাবে সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আর আমার ব্যক্তি অর্থনীতি, আমার জন্য যেটুকু প্রয়োজন তার বাইরের যে অংশটুকু রয়েছে সেটি অবশ্যই আমি এই দুর্যোগ পরিস্থিতিতে অন্যকে সহায়তা হিসেবে উপস্থাপন করব, এটি আমার আহ্বান। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আশা রাখবো স্যার সমাজে যারা বিত্তশালী আছেন আমরা যার যার অবস্থান থেকে যতটুকু পারি সমাজের জন্য করার। আমি আজকের প্রোগ্রামের আসলে স্যার সময় শেষ হয়ে যাচ্ছে, প্রায় আমরা শেষের দিকে। আমি শেষ মন্তব্যটুকু নিতে চাইবো এখন নজরুল ইসলাম স্যারের কাছে। আমি একটি পয়েন্ট যোগ করে দিতে চাই সাথে। স্যার শিক্ষার মান নিয়ে স্যার
মানে দিরাইকে নিয়ে টোটাল আপনার স্বপ্নর কথা যদি আমাদেরকে বলেন একটু, এবং আপনার শেষ মন্তব্যটা। সজল, ধন্যবাদ। আজকের তোমার এই যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে খুবই যুগোপযোগী। বিশেষ করে হচ্ছে কি আমাদের দিরাই তথা পল্লী অঞ্চল সম্পর্কে আমাদের যে শিক্ষার যে মান, শিক্ষার মান বলতে এটা যদি আমরা বলি, তার হচ্ছে অনেকগুলা প্যারামিটার আছে। সেই প্যারামিটারে সংক্ষিপ্ত সময় আমি সেই প্যারামিটারে হয়তো যেতে পারবো না। আসলে ওই শিক্ষার মান, গুণগত মান বিষয়, আরেকটা হচ্ছে ওই যে আমরা যে যে কোয়ান্টিটি যেভাবে ওইভাবে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার পারিপার্শ্বিক হচ্ছে বাস্তবতা। পারিপার্শ্বিক বাস্তবতার দিকে যদি আমি তাকাই, সুনামগঞ্জের একটি প্রান্তিক জনপদ হচ্ছে দিরাই উপজেলা। সেই উপজেলায় বর্তমান যে শিক্ষা কার্যক্রম যেটা আছে বা যে বিষয়গুলো আছে, আমরা যদি কম্পারেটিভ স্টাডি করি সিলেট, সুনামগঞ্জ বা অন্যান্য জেলার সাথে, তখন আমরা দেখব, সেই স্টাডিতে আমরা দেখব অবশ্যই অনেক জায়গায় হচ্ছে কি আমাদের অনেকগুলা ঘাটতি আছে। আজকে সকালেই হচ্ছে কি বেনবেজের একটি পরিসংখ্যান বা আমাদের দেশের হাই অফিসিয়াল বা সরকারের যে তথ্য আছে, সেই তথ্যের দিকে আমি দেখতে পেলাম। আমি একটা ডাটা যদি এখানেই যদি ওইভাবে যদি বলি, আমাদের হচ্ছে 9টি উপজেলা। 9টি উপজেলাতে হচ্ছে যে পরিমাণ প্রাইমারি বিদ্যালয় থাকার কথা ছিল, সেই পরিমাণ প্রাইমারি বিদ্যালয় কিন্তু ওইভাবে নাই। আচ্ছা, আমি স্পেসিফিক করে কয়েকটা বিষয় বলতে চাই। বিশেষ করে আমার গ্রাম হচ্ছে যে জায়গায়, সেই গ্রামের নাম হচ্ছে রায়বাঙ্গালী। আমার গ্রামে হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে, একটি মাদ্রাসা আছে, একটা হাই স্কুল কিন্তু নাই। আচ্ছা, একজন শিক্ষার্থী সেই হাই স্কুলে যদি যেতে চায়, তাকে হচ্ছে কি পাশের জগদল গ্রামে যেতে হয়, এবং সেই জায়গায় যাওয়ার জন্য এই যে বাটির জনপদ, তার সেই যাতায়াত ব্যবস্থা কিন্তু ওইভাবে সুগম না, সেই যাতায়াত ব্যবস্থাটা হচ্ছে দুর্গম। এই দুর্গম পরিস্থিতি মোকাবেলা করে আমাদের শিক্ষার্থী আজকের যে এই পর্যায়ে যে চলে আসছে, বিভিন্ন লেভেলে আমি বলতে পারি আমরা দেখতে পাই আমাদের লোকজন বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছেন। সরকারি হাই অফিসিয়াল থেকে শুরু করে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমাদের দিরাই অঞ্চলের শিক্ষার্থীরা সুনামের সাথে হচ্ছে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্রে শিক্ষার্থী জীবন শেষ করে। আমাদের আরেকটু তৎপর হতে হবে, যেহেতু হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে ডেভেলপমেন্ট ওইভাবে নাই, এবং সেই ডাটা পুরা দিলে সময় লাগবে। অন্যান্য উপজেলার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ওইভাবে নেই। প্রাইমারি স্কুল নেই, হাই স্কুল নেই, কলেজ নেই। ইভেন হচ্ছে কলেজের কথা যদি বলি, আমাদের যে কলেজগুলো আমরা আশেপাশে দেখতে পাবো, সেই কলেজগুলোতে শিক্ষার্থীরা যে পরিমাণ সাবজেক্ট চায় বা যে সাবজেক্টে সে অনার্স চায়, সেই সাবজেক্ট ওইভাবে তৈরি হয় নাই, বা তার রিকোয়ারমেন্ট, স্টুডেন্টের রিকোয়ারমেন্টস ওইভাবে ফিল আপ হয় নাই। এবং অভিভাবকের অবস্থা বলতে হবে, একজন শিক্ষার্থী সে যখন পাশ করলো, সে উচ্চ শিক্ষা নিবে, সে পাশাপাশি যদি কলেজ ইউনিভার্সিটি সে যদি না পায়, তাহলে শহরে আসতে হবে। শহরে আসতে গেলে হচ্ছে কি সেই গার্জিয়ানের হচ্ছে কি সেই সক্ষমতা কিন্তু ওইভাবে থাকে না। এখন এই যে গার্জিয়ানের সক্ষমতা যাদের নেই, তাদেরকে আমাদের কি করতে হবে? আমাদের মোটিভেশন দিতে হবে এবং সহায়তা দিতে হবে। বিশেষ করে যাদের হচ্ছে সামর্থ্যবান লোকেরা, যারা আমরা আছি, সামর্থ্যবান লোকেরা এই পরিমাণ যদি উদ্যোগ নেন, বিশেষ করে কিছু শিক্ষা ট্রাস্ট বা আশেপাশে স্বনামধন্য ব্যক্তি যারা আছেন শিক্ষানুরাগী, ওনারা যদি সেই শিক্ষার্থীকে শহরে ভর্তি করে দেন এবং তাকে পর্যাপ্ত তার থাকা খাওয়ার সবগুলোর ব্যবস্থা করে দেন, তার মা বাবার যাতে সমস্যা না হয়। আবার আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আসছে, সেই শিক্ষার্থী সে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম সম্পাদন করার পরে তার পরিবারের বাবাকে সে সাহায্য করতেছে, অথবা সে নিজেই হচ্ছে কি কাজে যাচ্ছে, এতেই হচ্ছে তার শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। এবং শিক্ষা এমন একটা বিষয়, সেটা হচ্ছে কি একদম মৌলিক মৌলিক বিষয় কিন্তু, এবং সেই শিক্ষাটাকে আমরা এখনো কিন্তু ওইভাবে সচেতন ভাবে ওইভাবে নিচ্ছি না। আমরা মনে করি হচ্ছে কি ঠিক আছে, একটা শিক্ষার্থী এইবার পড়ে নাই, সে আগামীতে পড়বে, কিন্তু এটা কিন্তু ওইভাবে করা যাবে না। শিক্ষা হচ্ছে ওই যে ধারাবাহিক প্রক্রিয়া, তাকে কখনোই হচ্ছে কি কোনো ইয়ার কখন ড্রপ দেওয়া যাবে না। যদিও হচ্ছে কি সেই আমাদের অক্ষমতা বা সেই স্টেবিলিটি আমাদের ওইভাবে নাই। আমি সচেতন মহলকে বা সক্ষম অভিভাবক যারা আছেন তাদেরকে উদ্যত্ত আহ্বান জানাবো, তারা সেই বিষয়টা দেখে এবং সেই শিক্ষার্থীকে এবং অভিভাবককে যাতে হচ্ছে কি ওইভাবে সাপোর্ট দেন, এবং সেটাই হচ্ছে কি দেওয়া প্রয়োজন। বর্তমান যুগ, এটা ওইভাবে যদি আমি বলি, সেটাকে বলতে হবে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওপেন। শিক্ষা হচ্ছে কি সবচাইতে হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই শিক্ষাকে পিছনে রেখে কোনো জাতি কখনো উন্নত করতে পারে নাই। এজন্য আমাদেরকেও সেই শিক্ষাটাকে টপ প্রায়োরিটি দিতে হবে। জি, ধন্যবাদ সজল তোমাকে।
ধন্যবাদ স্যার আপনাকে। আমি যদি শেষ মন্তব্যটি আমাদের প্রবীর স্যারের কাছে জানতে চাই। স্যার, আপনি হ্যাঁ। যদি কিছু যোগ করতে চান স্যার, শিক্ষার মান উন্নয়নে আমাদের, বিশেষ করে আমাদের দিরাই শিক্ষার মান উন্নয়নে কি করা উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ সজল। শিক্ষার মান উন্নয়ন সেটি আসলে একটি বিস্তর আলোচনা। এই সংক্ষিপ্ত সময়ে এই আলোচনা তো অবশ্যই করা যাবে না, এবং এই শিক্ষার মান এই বিষয়টি নিয়ে, যে গুণগত শিক্ষা নিয়ে যে আলোচনা, সেটি ব্যক্তি বিশেষে আসলে কিন্তু আলোচনা ডাইভার্সিফিকেশন আছে। আমরা যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু এই শব্দগুলি আমরা শুনি নাই, যে গুণগত শিক্ষা। গুণগত শিক্ষা কিন্তু আমরা যখন বড় হয়েছি, বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে অতিক্রম করে চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষা দেওয়ার প্রেক্ষিতে হয়তো এক পর্যায়ে চাকরি পেলাম এবং আমার নিজের পছন্দ অনুযায়ী শিক্ষা ক্যাডারে আসলাম। তখন কিছুদিন পরেই শিক্ষা গুণগত মান বিষয়টি আমরা শুনলাম আর কি, আমাদের সামনে আসলো। তো শিক্ষার গুণগত মান বিষয়টি কেন সামনে আসলো? আসলে যখন কোয়ান্টিটি বাড়বে কোয়ালিটি ফল করবে, এটা ইনভার্সলি রিলেটেড। কোয়ান্টিটি বাড়লে কোয়ালিটি ফল করবে, সেটি স্বাভাবিক। আমাদের এই বিশাল জনসংখ্যা, তাকে আবার শিক্ষিত করতে হবে, গুণগত মান বজায় রাখতে হবে, দুরূহ কাজ। এবং দুরূহ কাজ এই জন্য যে এই শিক্ষা ক্ষেত্রে কিন্তু মানে অনেক কৌশল ঢুকে গেছে। শিক্ষার বাণিজ্যিকরণ হয়েছে, শিক্ষা অনেক ব্যবসা হয়েছে, যার কারণে সব মিলিয়ে একটি জগা খিচুড়ি অবস্থা। এই জায়গা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুব কষ্টের কাজ। আর আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি, যে আমি হয়তো মনে করি যে আমি একটি সার্টিফিকেট অর্জন করতে পারলে আমি শিক্ষিত হয়ে গেলাম, তা কিন্তু বিষয়টি না। শিক্ষা সেটি হচ্ছে আচরণের পরিবর্তন। একটি লোক, তার তার কাছে যদি কোনো সার্টিফিকেট নাও থাকে, তাকে কিন্তু আমি মানবিক হিসেবে দেখতে পাচ্ছি সমাজে। কিন্তু আরেকটি লোক, পাশাপাশি ধরা ধরো আমার সার্টিফিকেট আছে অনেকগুলি, আমার বাক্স বোঝাই হয়ে গেছে সার্টিফিকেটে, কিন্তু আমি অমানবিক। তাহলে তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই আর আমার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে, এই দুজনের মধ্যে যদি আমরা তুলনা করি, কে সমাজের জন্য বেশি গ্রহণযোগ্য, কার অবদান বেশি? অবশ্যই আমার যদি তার অবদান বেশি, তার তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তো এই জায়গা থেকে কিন্তু আমরা বিচ্যুত হয়ে গেছি। শিক্ষার মূল সংজ্ঞা, শিক্ষার উদ্দেশ্য, এগুলি কিন্তু আমরা ভুলুণ্ঠিত করেছি। সেই কবেই আমরা শুনেছিলাম পদ্ধতিগত শিক্ষা কমিশন। শিক্ষা কমিশনের রিপোর্ট ছিল, সেগুলি বাস্তবায়িত হয়নি। কেন হয়নি? অনেক তর্ক বিতর্ক, অনেক সীমাবদ্ধতা, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু রয়েছে। কাজে আমি ব্যক্তিগতভাবে যেটি বুঝি, শিক্ষার গুরুত্ব বলতে আমরা যে একেবারে গণহারে সবাইকে আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত করব, এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই উদার উদার মনোভাব আমাদের আনতে হবে, যে আমাদের কর্মমুখী এবং বৃত্তিমূলক শিক্ষায় আমাদেরকে মনোযোগী হতে হবে। আমাদের সমাজে যেটি আসলে স্বাভাবিকভাবে প্রচলিত, যে বোধহয় টেকনিক্যাল এডুকেশনে যারা পড়ে তারা দুর্বল, বা তারা মানবিক না, বা তাদের অর্থ সামর্থ্য নাই, বা তাদের মেধা নাই, বিষয়টি কিন্তু সঠিক নয়। সাধারণ শিক্ষায় তার হয়তো মেধা নেই, কিন্তু তার কারিগরি শিক্ষায় তার মেধা থাকতে পারে, এবং সেই মেধা দিয়ে সে আমাকে টপকে যেতে পারে, আমার চাইতে ভালো অবদান সে কিন্তু সমাজে রাখতে পারে। কাজে আমাদেরকে এই উপবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে, যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় আমি অবশ্যই অংশগ্রহণ করব। আমি আমার ছে- 5টা ছেলে মেয়ে থাকলে সবাই সমান মেধাবী হবে না, আমাকে এটি মেনে নিতে হবে। যে একটু দুর্বল রয়েছে তাকে আমি কারিগরি শিক্ষা দিয়ে দিব। সাধারণ শিক্ষায় তারাই আসবে যারা গবেষণা ধর্মী কাজে নিয়োজিত হবে, যারা শিক্ষকতায় নিয়োজিত হবে। কারিগরি শিক্ষায় উপর গুরুত্ব সরকারও দিচ্ছে, কিন্তু আমরা এটি মানতে চাচ্ছি না। আমি একজন অভিভাবক হিসেবে আমার 2টি সন্তান থাকলে আমি চাই একটিকে ডাক্তার বানাবো, একটিকে ইঞ্জিনিয়ার বানাবো। সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে বুঝতে হবে যে তার যে মেধার সক্ষমতা, তার যে ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে আমি কিন্তু গড়ে তুলবো। আমি চাইলেই তাকে জোর করে ডাক্তার বানাতে পারি, তো সেই ডাক্তার যদি আমি বানাই, তাহলে সেটি তার জন্য মঙ্গলজনক হবে না, সমাজের জন্য মঙ্গলজনক হবে না। যে আমার দিনাই এলাকার ব্যাপারে তুমি বলতেছিলে, আমার দিনাই এলাকায় কিন্তু যথেষ্ট মেধাবী লোক রয়েছে, অনেক উচ্চ পর্যায়ের লোক রয়েছে। হয়তো শতকরা হারে আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের ভালো ভালো অবস্থানে লোকের সংখ্যা কিন্তু কম নয়। তারা সেগুলি নিয়ে ভাববেন। এবং আমার এলাকাতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, আমরা ছোট্টবেলায় যে সমস্ত শিক্ষকদেরকে পেয়েছিলাম, তাদের যে আহ, খুব যত্ন সহকারে পড়াতেন এবং কড়া শাসন করতেন, সেগুলি আমরা কিন্তু উপভোগ করেছি। কিন্তু এখন
বর্তমান অবস্থা এমন হয়েছে, মনস্তত্ত্বটি এমন হয়েছে যে ছাত্রকে শাসন করা যাবে না। এটি একটি বাস্তবতা রয়েছে, আমাদের মধ্যে সেই ধরনের দুর্বলতা আছে। আমরা শিক্ষক হিসেবে যারা রয়েছি সবাই সমান না, অনেকেই বিভিন্ন আমরা অসুবিধা সৃষ্টি করি, অনেক ফায়দা নিতে চাই। তো আমার এলাকায় যে ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে মেধাবী সন্তান আছে যারা শিক্ষা কাজে নিয়োজিত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা তাদেরকে নিজের সন্তান মনে করে তার ভবিষ্যৎকে আপনি সুদৃঢ় করে দিবেন, তাকে উপযোগী হিসেবে গড়ে তুলবেন। আমরা বিশেষ করে কলেজ পর্যায়ে যখন স্টুডেন্ট বিভিন্ন স্কুল থেকে আসে তখন আমরা তাদের বিভিন্ন দুর্বলতা দেখতে পাই। এই যে দুর্বলতাগুলি সবগুলি যে লজিস্টিক সাপোর্ট নাই বিধায় গ্রামের স্কুল থেকে দিতে পারছেন না তা কিন্তু না, কিছুটা মানসিকতারও কিন্তু অভাব রয়েছে। আমি মানে শিক্ষাদান কার্যক্রমে আন্তরিক না সেটির প্রমাণও কিন্তু আমরা পাই। বিশেষ করে গণিত এবং ইংরেজিতে আমাদের এলাকা আসলে পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকার কারণ কি? আমাদের যে শিক্ষাদান পদ্ধতি তার মধ্যে একটি ত্রুটি রয়েছে। সে কোমলমতি শিশু, সে আপনাকে আইকন হিসেবে দেবে একজন শিক্ষককে। আপনি যা বলবেন সেটিকে তার বাবা মা যা বলে তার থেকে কিন্তু বেশি গুরুত্ব দিবে। কাজে আপনি যদি সঠিকভাবে তাকে পড়াশোনা না করান, সঠিক পথ না দেখান, সে কিন্তু বিপথে যাবে। তাকে যদি আপনি মুখস্থর দিকে ধাবিত করেন সে মুখস্থ করবে, কিন্তু সেই মুখস্থ তার জীবনে কোনো কাজে আসবে না। আমরা শিক্ষকতা পেশায় যারা রয়েছি আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটি দলিল রয়েছে, আমাদের কারিকুলাম, আমাদের পাঠ্যসূচি। সেই পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু আমাকে তাকে পড়াতে হবে এবং এগুলি ধারাবাহিক, এখানে কোনো বিচ্ছিন্নতার সুযোগ নেই। সেটি একটি চেইনের মতো। আপনি ইম্পর্টেন্ট দেখে দেখে অধ্যায় থেকে পড়ালেন, এগুলি আসে না, তাহলে কিন্তু সঠিকভাবে সে গড়ে উঠতে পারবে না। কারণ কারিকুলামটি সেভাবেই নির্ধারণ করা হয়েছে যাতে সেটি তার নিজের জন্য কাজে লাগে, সমাজের জন্য কাজে লাগে, দেশের জন্য কাজে লাগে। আর এই পরিশেষে আমি যেটি বলবো যে গুণগত শিক্ষা অর্জিত হওয়ার একটি মাত্র কৌশল, সেই কৌশলটি হলো শিক্ষা সংক্রান্ত যে আইনগুলি রয়েছে সেই আইনগুলি আমরা যথাযথভাবে পালন করবো। সেটি শিক্ষার্থী হিসাবে, সেটি শিক্ষক হিসাবে, সেটি প্রশাসক হিসেবে আমরা যদি সেটি ফলো করি তাহলে অবশ্যই গুণগত শিক্ষার ঘাটতি থাকবে না। সেটি যদি আমরা সবাই মানি, যদি আমরা উদারভাবে নেই, তাহলে এই গুণগত শিক্ষার ব্যাপারটি আসলে এমনিতেই অর্জিত হবে। জোর করে গুণগত শিক্ষা আনা যাবে না। আমার ক্লাসে 30 জন শিক্ষার্থী থাকবার কথা, কারণ আপনি দিয়ে দিলেন আমাকে 300 জন শিক্ষার্থী, তো এই শিক্ষা আমি কিভাবে ফলপ্রসূ করবো? এটি সম্ভব হবে না। কাজে শিক্ষার যে আইনগুলি রয়েছে, শিক্ষক জ্যোতিকতা শিক্ষা কমিশনের সবকিছু বিস্তারিত বলা রয়েছে, সেগুলি যদি আমরা অনুসরণ করি আমাদের এই গুণগত শিক্ষা এই শব্দগুলি আমাদের জীবনে আসবার কথা না। এটা একটি বিস্তারিত আলোচনা, আসলে এই আলোচনা স্বল্প পরিসরে করা সম্ভব না। আমি শুধু অনুরোধ রাখবো যে আপনারা শিক্ষার্থীদের প্রতি, আপনার ক্লাসের প্রতি মনোযোগী হন, আন্তরিক হন। শিক্ষকতা এটি কিন্তু শুধুমাত্র একটি পেশা না, সেটি কিন্তু একটা সমাজ সেবামূলক কার্যক্রম, সেটি কিন্তু চাকরি নয়। আপনি যদি চাকরি মনে করেন এটি অত্যন্ত সহজ, তো সেটি যদি আপনি শিক্ষকতা মনে করেন, একটি সেবা মনে করেন, অবশ্যই সেটি খুব কঠিন। এবং কঠিন কি জন্যে? আপনার 1 ঘন্টার একটি ক্লাস নিতে গেলে আপনাকে বাসায় অবশ্যই 2 ঘন্টা পড়তে হবে। আপনাকে একটা লেসন প্ল্যান তৈরি করতে হবে। আপনি লেসন প্ল্যান বিস্তারিত করতে না পারেন, মিনিমাম আপনি বাসায় বসে, আগের দিন বাসায় বসে 5 মিনিট চিন্তা করেন যে আমি কালকে শিক্ষার্থীকে এই টপিক পড়াবো, এইভাবে পড়াবো, আমার ক্লাসে এই কোয়ালিটির স্টুডেন্ট আছে, এই প্রশ্ন আমার আসতে পারে, এই প্রশ্নগুলোকে আমি ফেস করবো। যদি ফেস করতে না পারেন, শিক্ষার্থীকে বলেন যে বাবা আমি আগামী ক্লাসে এটি তোমাকে বুঝিয়ে দিব, কিন্তু এই মানসিকতা আপনার থাকতে হবে। আমাদের শিক্ষাদান কার্যক্রমে অনেক জটিলতা রয়েছে, যার জন্য আসলে আমরা গুণগত শিক্ষা দিয়ে তিলাতিলি করি। গুণগত শিক্ষা বলতে আসলে এটা মানে বায়বীয় কোনো বিষয় নয়, কার্যক্রমের একটি ফসল। আপনাকে সঠিক কার্যক্রম যদি আপনি অনুসরণ করেন, গুণগত শিক্ষা এমনিতে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরাও আশা রাখবো যে এই জটিলতাকে কাটিয়ে আমরা প্রপার যে শিক্ষা আছে সেই শিক্ষাটা আমরা আত্মস্থ করতে পারবো এবং সেই শিক্ষাকে আমরা সমাজের কাজে নিয়োজিত করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে স্যার আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের একদম শেষ প্রান্তে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আশা রাখবো আপনারা আগামীকালও আমাদের সাথে থাকবেন। নিশ্চয়ই আমরা অন্য কোনো অতিথিদের সাথে নিয়ে, অন্য কোনো বিষয়কে সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।